দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই কোনো সম্পৃক্ততাও আনুষ্ঠানিক জানিয়েছেন জয়সওয়াল। জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না বলেছেন বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী চান শেখ হাসিনা ফিরুন, আইনের পথে হাঁটুন। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম জানিয়েছেন তথ্যমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে নয়াদিল্লির কোনো সমর্থন নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন 5 আগস্টের সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান সরকারের বিষয়ে যে সকল বক্তব্য দেওয়া হয়েছে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই। ওই সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল অনুষ্ঠানটি একটি বেসরকারি মাধ্যম বা সংস্থার উদ্যোগ বলেও তিনি জানিয়েছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। জামায়াতের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক রহমান বলেছেন, দল ভারী করতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত হবে না। বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি জানান, তাদের মতে আওয়ামী লীগই এই দেশের রাজনীতি হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল। গুম হওয়া সকলেই এখনো ফিরে আসেনি। এ পর্যন্ত আওয়ামী লীগ এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেনি, সামান্য কোনো অনুশোচনাও নেই তাদের। জামায়াতের আমির জানিয়েছেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। এই জায়গাটি সরকার যত সামাল দেবেন দেশ ততই সুন্দর চলবে। সরকার কেন তাকে নিজ দায়িত্বে ফিরিয়ে আনতে পারছে না, বরঞ্চ তিনি কেন বলছেন যে আমি ঢুকে যাবো? তো এটা সরকার ভালো বলতে পারবে। আপনি প্রশ্নটা সরকারি দলের কোনো মন্ত্রী যখন আসবেন তখন তাদেরকে বলবেন। আপনার মতো আমাদেরও দাবি যে তাকে সরকারের নিজ দায়িত্বে আনা উচিত এবং তাকে তার উপরে যে রায় হয়েছে আরো যে বিচারিক প্রক্রিয়া অপেক্ষমান আছে সেগুলা তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা একথা সবসময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, আমরা অন্যায্য কোনো বিচার চাই না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের কোনো অনুশোচনা নেই। দেশের মানুষের কাছে এখনো ক্ষমা চায়নি। তাদের রাজনীতি বাংলাদেশের মানুষ কখনোই গ্রহণ করবে না। সকালে কক্সবাজারে মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উন্নয়ন কর্তৃপক্ষের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের মানুষ গণহত্যাকারীদের আর এ দেশে রাজনীতি করার অনুমতি দেবেন না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উকি ঝুঁকি দিতে পারে, চিৎকারও করতে পারে, এগুলোতে সরকার মনোযোগ দিচ্ছেন না। ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে, এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। যারা গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী, যে জন্য তাদের কোনো অনুশোচনা নাই, বাংলাদেশের মানুষের সামনে ক্ষমা প্রার্থনা করে নাই, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের মানুষ এলাও করবে না কখনো। বাংলাদেশের মানুষ তাদেরকে এই দেশের রাজনীতি করার কোনোদিন কোনো অনুমতি দিবে না। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে অভিযোগে দিতে পারে, চিৎকার করতে পারে, এগুলো আমরা মনোযোগ দিচ্ছি না। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। সকালে ঝিনাইদহ শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে মোস্তফা মনোয়ারের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সৃষ্টিকর্তার পরে যেখানে গেলে মানুষ আস্থা এবং বিশ্বাস রাখতে পারবেন, সরকার তেমন বিচার বিভাগ চায়। মন্ত্রী জানিয়েছেন, তিনি চান শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথ ধরে হাঁটুন। আর আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে আমি যদি বিচারের পেশা বেছে নেই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য, বিধাতা প্রদত্ত সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করার জন্য। সেই ধারণা নিয়ে যদি যেদিন বিচারকরা ওই চেয়ারে বসবেন সেই দিন
একটি স্বচ্ছ, স্বাধীন, নিরপেক্ষ এবং ন্যায় বিচারপূর্ণ বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই দিল্লিতে বসে ফ্যাসিস্ট শক্তিগুলো সংবাদ সম্মেলন করার সাহস পাচ্ছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ভারতে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগে ভারতীয় হাইকমিশনারকে তলবের আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানী মিন্টো রোডে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীতে এসে এসব কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, জুলাইয়ের গণঅভ্যুত্থান এখনও শেষ হয়নি। গণভোটের রায় বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে তাদের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে দাঁড়াবে। গণভোটের রায় নিয়ে সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারেও সর্বত্র দলীয়করণ করা হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ এনসিপি নেতারা জুলাইয়ের আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। নৈতিক পদক্ষেপ না নেওয়ার ফলেই কিন্তু পতিত স্বৈরাচার শক্তি, ফ্যাসিস্ট শক্তি এটা করার সুযোগ পাচ্ছে। আমরা বারবার বলেছি যে ফ্যাসিবাদ প্রশ্নে, পতিত স্বৈরাচার শক্তিকে প্রতিরোধের প্রশ্নে আমরা কিন্তু জাতীয় ঐক্য বজায় রাখতে চাই। তো তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা প্রেস রিলিজ দিয়ে বাহবা পাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলা ভাষায় একটা কথা আছে, এটাকে বলে বাগাড়ম্বর, চলতি ভাষা আমরা বলি গলাবাজি। অর্থাৎ আপনি প্রেস রিলিজে বক্তব্যে বড় বড় কথা বলতেছেন, কিন্তু আপনি কোনো কূটনৈতিক ব্যবস্থা নিচ্ছেন না। এটা তো হওয়ার কথাই ছিল। তারা তো ঘোষণা দিয়েই, এবং দিল্লি সরকার তাদেরকে সহযোগিতা করতেছে, ভারত সরকার সহযোগিতা করতেছে। ভারতীয় হাইকমিশনকে ডাকা উচিত ছিল সরকারের, এবং ডেকে কঠোরভাবে এটার নিন্দা জানানো উচিত ছিল, এবং পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলি সরকার কী ব্যবস্থা নেবে, কোন ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেবে, এইটা জনগণের সামনে উন্মুক্ত করা উচিত ছিল। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলে দৃঢ় আশাবাদী স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 5 মাস না যেতেই সরকারকে ব্যর্থ বলা গণতন্ত্র নয়, তা এক ধরনের অসহিষ্ণুতা। সরকারকে সময় দিতে হবে জানিয়ে যে কোনো বিষয়ে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার দ্রুতই টেকসই, দায়িত্বশীল এবং স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। সম্মানিত অতিথি, টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে শুক্রবার রাজধানীতে সেমিনার করেছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। এতে স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠী যেভাবে চায় সেভাবে দেশ চালানো। এটি একটি সিস্টেম, এর চর্চা করতে হয়। তিনি বলেন, ভাববেন একরকম আর বলবেন আরেক রকম, এর সাথে গণতন্ত্র যায় না। অসহিষ্ণুতা নিয়ে গণতন্ত্র হয় না। এটা আসলে এত অসহিষ্ণুতা 3 মাস 4 মাস গেল না, আমরা এখন রাস্তায় নেমে গেছি। রাস্তায় নেমে আমরা বলছি যে সরকার ব্যর্থ, এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। আমরা বলছি যে 5 বছর যেতে দেবো না, একদম ফ্যাসিস্ট ভাষায়, আওয়ামী লীগের ভাষায় কথা বলা হচ্ছে, হাসিনার ভাষায়, যে 5 বছর যেতে দেবো না, আগেই শেষ করে দেবো। তো এই ভাষাগুলো তো গণতন্ত্রের ভাষা না। আপনি পার্লামেন্টে আসেন, পার্লামেন্টের কথাগুলো বলেন, বলা হয়েছে পার্লামেন্টের কথা। আপনার জুলাই সনদ নিয়ে কথা আছে, গণভোট নিয়ে কথা আছে, এগুলো পার্লামেন্টেই সমাধান করা যায়। কিন্তু আমরা দেখেন, আমাদের যারা আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা যুদ্ধ করি, সংগ্রাম করি, লড়াই করি, আমরাই তো এটা মানতে চাই না। আমরাই তো আমরা বেরিয়ে গেছি, এখন আমি মব ক্রিয়েট করে জোর করে এটাকে যাওয়ার চেষ্টা করি। ভয়ঙ্কর ভাষাগুলো যেগুলো আপনার, সেগুলো কিন্তু আপনার একদম হাসিনার ভাষার সঙ্গে আমি তার কোনো পার্থক্য দেখি না। গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজেরা এক না হলে কিছুই হবে না। সরকারকে সবসময় চোখে চোখে রাখতে হবে, কিন্তু সময়ও দিতে হবে। বিনা কারণে সম্পাদকদেরকে বের করে দিচ্ছে, উইদাউট এনি নোটিস হচ্ছে আপনাদের। এগুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলেন না। আপনাদের এখন পর্যন্ত আমি আপনাদের কোনো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, ইউনিয়নের পক্ষ থেকে, সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো ভাষায় এগুলোর বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি। কিছু মনে করবেন না, বাস্তবতা বলছি আমি, দিস দ্য রিয়ালিটি। তা আপনাদের মধ্যেই তো সমস্যাটা। এই সমস্যাটা একটু আপনারা দয়া করে এখন আপনাদের নিজেদের স্বার্থে এখন গণমাধ্যম তখনই আপনার ভালো ভূমিকা পালন করতে পারবে যদি আপনারা যারা এর মধ্যে কাজ করছে তারা এক হয়ে যান। তা নাহলে এটা হবে না। ওয়েজ বোর্ড নাই, কথা নেই, বার্তা নেই, বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, কোনো মিনিমাম কোনো স্যালারি নাই। তো এটা নিয়ে তো কোনো আন্দোলনও নেই, আপনাদের কথাও নেই। এটা অত্যন্ত সত্য কথা যে গণমাধ্যম যদি আপনার শক্ত থাকে, তাহলে একটা গণতন্ত্র টেকসই হতে পারে।
সেমিনারে তথ্যমন্ত্রী জানান, সরকার চেষ্টা করছে সাংবাদিকতা এবং সংবাদপত্র শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করার। এই মুহূর্ত পর্যন্ত আমি সরকারের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত এরকম একটি টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এই কাজ আমার একার না, আমি পারবো না। অন্য কোনো জায়গাতে কিন্তু এতগুলি স্টেক হোল্ডারদের কিন্তু অ্যাসেম্বল করতে হয় না। এই জগতে কিন্তু এতগুলি কম্পোনেন্টকে অ্যাসেম্বল করতে হয়, এন্ড এভরিওয়ান ইজ পাওয়ারফুল, এভরিওয়ান ইজ প্রোডাক্টিভ, এন্ড এভরিওয়ান ইজ ইনএভিটেবল। ফলে এই কাজটা সরকারকে একটা ম্যানেজারিয়াল রোল থেকে করতে হবে, ম্যানেজমেন্টের জায়গা থেকে করতে হবে। ইটস নট অনলি দি অথরিটি, হ্যাঁ বলে দিবে এটা করো, এটা করো, এটা করো না, নট দ্যাট। সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনরা বলেন, গত 15টা বছর গণমাধ্যম যে সময় পার করেছে তা ইতিহাসের সঠিক রাস্তায় ছিল না। টেলিভিশন স্টেশনগুলো সেভাবে কি রিফর্ম করছে কিনা সেটাও দেখা উচিত। আমরা যে রিপোর্টগুলো করি সেটা এত বেশি ক্লিক বেইট জার্নালিজম করতে যে আমরা দেখা যায় যে আমরা অনেকের কথা টুইস্ট করি। খুব চমৎকার হেডিং দিয়ে ফুডকার্ট চাচ্ছি, আসলে তিনি যা বলেননি সেটাই আমি চমৎকার ভাষায় তুলে ধরছি ভিউ বাড়ানোর জন্য। তো এই টেন্ডেন্সি খুব সমস্যার সৃষ্টি করছে। মিডিয়া কমিশন প্রস্তাবিত যেটা আছে সেটা দ্রুত ব্যবস্থা করা, এটা গঠন করে সুপারিশগুলি নেওয়া অংশীজনদেরকে নিয়ে, কারণ সাইবার ক্রাইম যে পর্যায়ে চলে গেছে, সমাজ মাধ্যম আপনাদের মূলধারার মিডিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। সংবাদ মাধ্যমগুলো এখন হয় দল, না হয় সরকার অথবা ব্যবসায়িক গোষ্ঠীর হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে, দুই একটি ব্যতিক্রম ছাড়া। আমাদের গণমাধ্যম গণতন্ত্রের পক্ষে, গণতন্ত্রকে টেকসই করবার জন্য, গণতন্ত্রকে দৃঢ়মূল করবার জন্য, গণতন্ত্রকে জীবন্ত রাখবার জন্য সত্যিকার অর্থে ভূমিকা পালন করতে পারেনি। এটা ব্যর্থতা আমাদের। আইনকে সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, এবং তার মধ্যে তার জন্য গণমাধ্যমে অনেক ভূমিকা আছে। আমরা আশা করব বাংলাদেশ 17 বছরে যে গণমাধ্যম চলছিল তার চাইতে এখন অবশ্যই ভালো চলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, সৎ সাংবাদিকতা থাকবে, গুজবকে আমরা পরিহার করব। আলোচকরা বলেন, তারা এমন একটি বাংলাদেশ চান যেখানে সরকার সমালোচনাকে রাষ্ট্রবিরোধিতা মনে করবে না, আর কোনো সংবাদ মাধ্যম রাজনৈতিক আনুগত্যে নয়, পেশাদারিত্বে মূল্যায়ন হবে। জনমতের সত্যিকার প্রতিফলন ঘটবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শুক্রবার ছুটির দিনে জুলাই জাদুঘরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ছুটির দিনে দুপুর 2টায় জাদুঘরের দরজা খোলার কথা থাকলেও এদিন 1 ঘন্টা দেরিতে বিকেল 3টায় দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়। এ নিয়ে দর্শনার্থীদের মাঝে কিছুটা ক্ষোভ থাকলেও জুলাই জাদুঘর ঘুরে দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। জাদুঘরে সংরক্ষিত স্মৃতিস্মারক ভবিষ্যৎ প্রজন্মকে জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে জানতে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে বলেই মত তাদের। সাবেক গণভবন এবং বর্তমান জুলাই স্মৃতি জাদুঘরের নিচতলায় ফ্যাসিবাদী দুঃশাসনের ইতিহাস, গুরুত্বপূর্ণ নথি প্রভৃতি প্রদর্শিত হচ্ছে। উপরতলায় জুলাই গণ অভ্যুত্থান এবং শহীদের স্মৃতিস্মারক প্রদর্শন করা হচ্ছে। শনি থেকে বুধবার প্রতিদিন সকালে 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটি সবার জন্য উন্মুক্ত। বৃহস্পতিবার জুলাই জাদুঘর বন্ধ থাকবে, আর ছুটির দিন শুক্রবার দর্শনার্থীরা দুপুর 2টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জাদুঘরে প্রবেশ করতে পারবেন। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর কার্যত সরকারবিহীন দেশ। রাষ্ট্র পরিচালনা, আইন শৃঙ্খলা, জনজীবন স্বাভাবিক করা এবং নতুন প্রশাসনিক কাঠামোর প্রস্তুতি সব মিলিয়ে দিনজুড়ে ছিল ব্যস্ততা। অনিশ্চয়তার আবহের মধ্যেও দেশে নানা প্রান্তে ছিল স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রচেষ্টা। রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ। জনতার মহা অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ও ভারতে পলায়নের জয়োল্লাসে মাতোয়ারা মানুষ। একই সাথে ছিল অনিশ্চয়তা। দেশের কাঠামো বিপাকে ফেলে শুধু একটি সরকার নয়, পালিয়ে গেছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব, যা ছিল দলীয়করণের নিকৃষ্ট উদাহরণ। আর তাই দেশের প্রশাসনিক কার্যক্রম সচল রাখাই হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 7 আগস্ট বিভিন্ন সরকারি দপ্তরে নিয়মিত কার্যক্রম চালিয়ে নেয়ার চেষ্টা দেখা যায়। জরুরি সেবাগুলো যাতে কোনোভাবেই ব্যাহত না হয় সে লক্ষ্যেই দায়িত্ব পালন করেন সংশ্লিষ্টরা। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ অস্থিরতার পর জনজীবনকে স্বাভাবিক ধারায় ফেরানোর উদ্যোগও ছিল এদিনে। ব্যাংকিং কার্যক্রম, হাসপাতালের সেবা, বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং গণপরিবহন চালু রাখতে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীরা
কাজে ফিরতে শুরু করেন। কোথাও পূর্ণমাত্রায়, কোথাও সীমিত পরিসরে চলে কাজ। নিজ উদ্যোগে আমরা বসে না থেকে আমাদের নতুন যে রাষ্ট্রটা তৈরি হচ্ছে এর জন্য সবকিছু শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি। আমরা চাচ্ছি নতুন করে সবকিছু শুরু হোক। তো আমরা চাচ্ছি যে সবকিছু খুব দ্রুত দেশ স্বাভাবিক হয়ে উঠুক। আমরা দেশের পক্ষে কাজ করছি, কাজ করে যাব সব সময়। শুধু প্রশাসনিক কার্যক্রম নয়, বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ক্ষতিগ্রস্ত সরকারি ও বেসরকারি স্থাপনা ঘিরে শুরু হয় পুনর্বিন্যাসের কাজ। সাধারণ মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত অংশগ্রহণে অনেক জায়গায় ফিরে আসে স্বাভাবিক পরিবেশের আভাস। আমাদের কিছু ছাত্র রাস্তা ট্রাফিক দেখতেছে, আমরা কিছু ছাত্র রাস্তা পরিষ্কার করতেছি। জনগণের জন্য উপযোগী করবার জন্য আমাদের আসলে যা যা করা দরকার আমরা এখন আসলে সেটাই করছি। একই সময়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যৎ নিয়েও চলতে থাকে নানা আলোচনা। অন্তর্বর্তীকালীন রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি, প্রশাসনিক দায়িত্ব বন্টন এবং সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে ছিল ব্যাপক আগ্রহ। পরিবর্তিত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল আন্তর্জাতিক মহলও। দেশের মানুষ অপেক্ষা করছিল স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং কার্যকর রাষ্ট্র পরিচালনার নতুন অধ্যায়ের জন্য। এদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অর্থনীতিবিদ ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে সরকার গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। অনিশ্চয়তার ভেতরেও প্রশাসন, জনজীবন এবং রাষ্ট্রীয় কার্যক্রমকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে দিক নির্দেশনা দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও লন্ডনে অবস্থান করা তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনতার অভ্যুত্থানের পর মানুষের সচেতনতা আর শক্তিতেই বলা যায় তখন চলছিল রাষ্ট্র। জুলাই যোদ্ধাসহ সর্বস্তরের মানুষ সচেতনভাবে চেষ্টা করেছেন রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখতে আর অরাজকতা রোধে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটের ওসমানীনগরে 2 বাসের সংঘর্ষে নিহত হয়েছে 9 জন। বগুড়ার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় প্রাণ গেছে রাস্তার পাশে অপেক্ষমান 7 জন শ্রমিকের। বগুড়াতে আরেকটি দুর্ঘটনায় প্রাণ গেছে স্বামী স্ত্রীর। একদিনেই দেশে বিভিন্ন সড়কে প্রাণ গেছে 18 জনের। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার 7 ঘণ্টা পর স্বাভাবিক হয় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ভোরেই দেশে ঘটল 2টি বড় সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারিয়েছে 16 জন। ঢাকা সিলেট মহাসড়কের উসমানীনগরের দয়াময় বাজার এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 9 জন নিহত হয়। এছাড়াও আহত হয়েছেন কয়েকজন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বেঙ্গল পরিবহনের বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ইউনিক বাসের 7 যাত্রী প্রাণ হারায়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় 2 জনের। আমি যখন আসলাম গাড়ির ভিতরে ঢুকলাম তখন মানুষের অবস্থা দেখে আমি নিজেই ঠিক থাকতে পারি না, কারণ কাকে ধরবেন, কাকে কোন ভাষা বলবো, এই আমার ভাষা নেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে তা স্বাভাবিক হয়। এদিকে সকালে বগুড়া নওগাঁও মহাসড়কের সিল্কবান্ধা এলাকায় নওগাঁগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হন কাজের সন্ধানে অপেক্ষমান 3 জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 4 জনের মৃত্যু হয়। আমি গ্যারেজের মিস্ত্রি, আমি জানি বিদায় করছি। এই মোটো ভাই গাড়িগুলো যদি মারে মনে করেন ব্রেক 25 আটকিবি, সেই ব্রেক মনে করেন 3 তো আটকে না, ঠেলা গাড়ির মতো। রাস্তা আটো, গাড়ির স্পিড দুর্গতি বেশি, এই কারণে সংঘর্ষ বেশি হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়ক বেশ কিছু সময় অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। প্রতিনিয়ত এখানে একটা হাট বসে, কামলার একটা হাট বসে, সেই আজকেও সেই হাটটা বসেছিল। তো সেই গাড়িটা যেভাবে হোক, নিয়ন্ত্রণ হারিয়ে হোক, যেভাবে হোক গাড়িটা ওদের উপর চলে গেছে। জায়গাতেই ডেথ হয়েছে 3 জন, তারপরে হচ্ছে আরও 3 জন মেডিকেলে হয়েছে, আরও আহত হয়েছে প্রায় 10-15 জন মতো। এলাকার যারা উৎসুক জনতা যারা আছে
তাদের একটা দাবি করেছে তারা যে হচ্ছে এখানে আয়ারল্যান্ড দিতে হবে। আয়ারল্যান্ড না দেওয়া পর্যন্ত যে গাড়িগুলো এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি মানে করা আছে, গাড়ি একটা যাবে না। অপরদিকে বিকেলে বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী স্ত্রী। সকালে ময়মনসিংহের গফরগাঁ রেল স্টেশনের কাছে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। এ সময় বন্ধ থাকে রেল যোগাযোগ। 7.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জীবন আর জীবিকার তাগিদে বের হয়ে একদিনেই সড়কে 18 জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নিত্যপণ্যের বাজারে চলছে দাম বাড়া কমার খেলা। বাজারে মুরগি এবং ডিমের দামে বাড়তি চাপ। কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার এবং সোনালী মুরগির দর। পোলাও চালের দামও বেড়েছে কেজিতে 60 টাকা। তবে স্বস্তি রয়েছে সবজির বাজারে। গত সপ্তাহের তুলনায় কমেছে প্রায় সব ধরনের সবজির দাম। কমেছে কাঁচামরিচের দাম। মাছ এবং অন্যান্য মুদিপণ্যের বাজারে অবশ্য বড় ধরনের কোনো পরিবর্তন নেই। কারণ বাজারের চিত্র ঘুরে এসে রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। দিন তাই সকাল থেকেই ক্রেতাদের ব্যস্ততা রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার কাউরন বাজারে। কেউ ছুটছেন মাছের দোকানে, কেউ সবজির দোকানে। তবে পণ্যের দামে রয়েছে ভিন্ন ভিন্ন চিত্র। মুরগির বাজারে স্বস্তি নেই। গত সপ্তাহের তুলনায় ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে কেজিতে প্রায় 20 টাকা। সঙ্গে বেড়েছে ডিমের দামও। আমিষের চাহিদা পূরণেই বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহে লাল ডিম 140 টাকা ছিল, এখন 150 টাকা দাম। সাদা 130 টাকা ছিল, এখন 140 টাকা। দাম বাড়লে আমরা একটু কম খাই, দাম কমলে একটু বেশি খাই, এই আর তো কোনো পার্থক্য দেখি না। গেছে সপ্তাহে ব্রয়লার বিক্রি করছি 170 টাকা, এবারে এই সপ্তাহে ব্রয়লার 190 টাকা। গেছে সপ্তাহে সোনালী বেচছি 320, এই সপ্তাহে 340। গত মাসে মুরগির দামটা একটু কমে নিছে, আর এই মাসে একটু বেশি। তবে মাছের বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। আমি ওই যে সামুদ্রিক একটা চিংড়ি মাছ কিনছি, এটা যদি ওই রামপুরার দিকে হয় তাহলে 500-600 টাকার নিচে না, এখানে 400 টাকা দিয়ে কিনছি আমি। 4 কেজি 5 কিলোর মাছ 400 টাকা কেজি বেচতে পারতেছি না। ওই গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহ বাজার বেচা কিনা খারাপ। চাল ও অন্যান্য মুদিপণ্যের দামেও বড় কোনো পরিবর্তন নেই। তবে যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়াই পোলাও চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 60 টাকা। সব চালের দামই কম আছে, পোলাও চালের দামটা বেশি। পোলাও চালটা গত 2-3 সপ্তাহ ধরিয়ে বাড়ছে, এটা যা ভাবা যায় না। 50-60 টাকা 1 কেজি পোলাও চাউলের দাম বাড়ছে। সবজির বাজারেও কিছুটা স্বস্তি। প্রায় সবজির দাম 50 থেকে 80 টাকার মধ্যে। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে কাঁচামরিচের। ভেন্ডি 50 টাকা, পটল 50 টাকা, পেঁপে 30 টাকা, তারপরে বেগুন 80 টাকা, শসা হলো 60 টাকা, টমেটো 100 টাকা, গাজর 100 টাকা। গত সপ্তাহের তুলনায় সপ্তাহে একটু কমে আছে মালের দাম, খালি মরিচের দামটাও কমছে। ক্রেতাদের প্রত্যাশা শুধু 1-2টি পণ্য নয়, কমুক সব নিত্যপণ্যের দাম। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। গ্যাস সংকট কমতে শুরু করেছে রাজধানীতে। কিছু ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ কার্যক্রম বন্ধ থাকলেও লাইনের চাপ তুলনামূলক বাড়ায় চাহিদা মতো গ্যাস নিতে পারছেন বেশিরভাগ গ্রাহকরা। এতে কমেছে দীর্ঘ লাইনের ভোগান্তি। স্বস্তি ফিরেছে বাসাবাড়িতেও। রিপোর্ট করছেন মোবাশির আহমদ। মহেশখালীর ভাসমান এলএনজি সরবরাহ কেন্দ্রে সম্প্রতি কারিগরি ত্রুটির কারণে গেল 2 সপ্তাহ ধরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাপক হারে কমে যায়। সেই যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আবারও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করেছে টার্মিনালটি। এতে কমতে শুরু করেছে গ্যাসের সংকট। তবে এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় কিছু ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে গ্রাহক পর্যায়ে গ্যাস বিতরণ কার্যক্রম। আর লাইনে চাপ বাড়তে থাকায় কয়েকদিনের চেয়ে বেশি গ্যাস নিতে পারছেন গ্রাহকেরা। গ্যাসের পরিস্থিতিটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে। কালকে আমি গ্যাস নিছি, আগে যে পরিমাণ ঢুকতো ঠিক ওই পরিমাণই ঢুকছে। আজকে মোটামুটি সব জায়গায় 200 প্রেসার 210 এইরকমই মোটামুটি এখন একটু সমাধান মনে হইতেছে আর কি। আজ 23 দিন ধরে কোনো গ্যাস দিতে পারতেছি না। 7 রাস্তা বন্ধ, পিছনেরটা বন্ধ, এদিকে যা আছে সব বন্ধ। মহাখালী শুধু একটা খোলা আর মগবাজারে খোলা। এদিকে রাজধানীর বাসাবাড়ির লাইনে গ্যাসের চাপ ফিরতে শুরু করেছে। কিছু এলাকায় এখনো সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। গত 2-3 দিন আগে সমস্যা ছিল, এখন কালকে থেকে আজকে থেকে সমস্যা আগের মতো নেই। কোনোভাবে চলে গেছে আর কি। ওই ধরেন যে দুপুরে থাকে, বিকালে থাকলে দুপুরে থাকে না, এরকম। কালকে একটু ভালো।
দ্রুত গ্যাস পরিস্থিতিতে স্বাভাবিকতা ফেরার অপেক্ষায় গ্রাহকেরা। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আগস্টের শেষ নাগাদ চালু হচ্ছে প্রবাসী কার্ড, জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এই সময় প্রবাসীদের ন্যূনতম বেতন 20,000 টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার সকালে প্রেস ক্লাবে এক আলোচনায় প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট এই সরকারের তৈরি নয়, এটি পুরনো সংকট যা বিএনপির ঘাড়ে এসে পড়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ প্ল্যান এর অনেক প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে বলেও জানিয়েছেন নুরুল হক নূর। সরকার দেশের 8 বিভাগে আধুনিক এবং সম্পূর্ণ হাসপাতাল তৈরি করবে জানিয়ে তিনি অভিযোগ করেন, বিদেশ থেকেই মাত্র 5 মাসের সরকারের সমালোচনা করা হচ্ছে। প্রবাসীদের জন্য একটা প্রবাসী কার্ড লঞ্চ করতে যাচ্ছে, আশা করি তাদের কিছুটা এই ভোগান্তির লাঘব হবে, কারণ কার্ড হোল্ডারদারীদেরকে বিভিন্ন সেবা পেতে প্রায়োরিটি দেওয়া হবে। এই মাসের শেষ দিকে হয়তো আমরা লঞ্চ করবো মাননীয় প্রধানমন্ত্রীর সময় সাপেক্ষে। বিদ্যুৎ বা গ্যাসের আমাদের অনেক দিন ধরে ক্রাইসিস, এইটা কিন্তু এই সরকার তো 5 মাসের শিশু সরকার। তো এই সরকার তো এই বিপদ বা এই সংকট তৈরি করেনি, এটা ওই পুরানো সংকট এই সরকারকে টেনে নিতে হচ্ছে। সাকিব আল হাসানের দেশে ফিরে খেলার আর কোনো সুযোগ নেই বলেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নিরাপত্তা নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়া মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে বিদায় ম্যাচ খেলার ইচ্ছের কথাও জানিয়েছিলেন তিনি। তবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে ঘিরে আবারও আলোচনা শুরু হয়। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তার স্পষ্ট জবাব, সাকিবকে নিয়ে সরকারের নমনীয়তার আর কোনো সুযোগ নেই। তিনি বলেছেন, সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে দূরে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আর যদি ফেরানো তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। তিনি বলেন, এতদিন সাকিবের বিষয়টি অনেক নমনীয়তা এবং সহনশীলতার সঙ্গে বিবেচনা করেছে সরকার, কিন্তু যে ব্যক্তি একজন স্বৈর শাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই কোনো সম্পৃক্ততাও আনুষ্ঠানিক জানিয়েছেন জয়সওয়াল। জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় না বলেছেন বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী। আইনমন্ত্রী চান শেখ হাসিনা ফিরুন, আইনের পথে হাঁটুন। গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে বলেছেন মির্জা ফখরুল। সরকারকে চোখে চোখে রাখার আহ্বান, শিগগিরই স্বাধীন গণমাধ্যম জানিয়েছেন তথ্যমন্ত্রী। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।